হাই, গুড মর্নিং। তোমাদের ফিফথ সেমিস্টারের ক্লাস আজ কন্টিনিউ করব। আমরা ইকোনমিক হিস্ট্রি পড়ছি, অর্থাৎ অর্থনৈতিক ইতিহাস। ব্রিটিশ উপনিবেশিক শাসনকালে ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাস, তারই পরবর্তী পাঠ আজকে তোমাদের পড়াবো। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা প্রবল, সেটি হচ্ছে ড্রেন অফ ওয়েলথ, যেটাকে ইংরেজিতে বলা হয়, বাংলায় যাকে বলা হয় আর্থিক নিষ্ক্রমণ, সম্পদের নিষ্ক্রমণ। প্রশ্নটা যে ড্রেন অফ ওয়েলথ কাকে বলে, কিভাবে এই আমাদের অর্থনীতি ব্রিটেনে চলে গিয়েছিল, টাকা পয়সা চলে যাচ্ছে, এটি হচ্ছে প্রশ্নের মূল বিষয়বস্তু। तो कैसे हुआ था ये ड्रेन ऑफ वेल्थ, किस किस किस्म से हमारे देश का अर्थव्यवस्था जो भी कैश था हमारे देश में या और काइंड्स में भी जो भी था, कैसे हमारा देश से इकोनॉमी इंग्लैंड में चले जा रहे थे और कैसे हमारा देश कंगाल हो रहा था, इसके बारे में आज का डिस्कशन है। প্রথমে আমরা সংজ্ঞাটা পড়ি, অর্থনৈতিক নিষ্ক্রমণ কাকে বলে। পলাশী যুদ্ধের পর আমরা মোটামুটি সবাই জানি যে সমগ্র অষ্টাদশ শতাব্দী ধরে বাংলার তথা ভারতবর্ষের বিপুল পরিমাণে অর্থ ইংল্যান্ডে চলে যাচ্ছিল এবং চলে গিয়েছিল। এই যে তার বিনিময়ে আমরা সেরকম সুযোগ সুবিধা পাইনি। ঐতিহাসিকেরা এই ঘটনাটাকেই অর্থনৈতিক নিষ্ক্রমণ বা আর্থিক নিগর্মন বা ड्रेन ऑफ वेल्थ बोलेছেন। एक কথায় हम लोग ये कह सकते हैं कि हमारा देश का पैसा जिस टेक्निक से हमारे देश होके इंग्लैंड में जा रहे थे, ये जो पूरा प्रोसेस, इसको ड्रेन ऑफ वेल्थ बोला जा रहा था। इसके विनिमय में हम लोगों को कुछ भी नहीं मिल रहा था, सिर्फ जा ही रहा था पैसा, चाहे वो बंगाल से या पूरे भारत से। तो বিখ্যাত ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস এই যে পুরো পলাশী যুদ্ধের পর থেকে এই যে পুরো প্রসেসটা 1680-90 সাল পর্যন্ত, 1780-90 সাল এবং তারও বেশি সাল পর্যন্ত পলাশীর নির্লজ্জ লুণ্ঠন বলে মন্তব্য করেছেন পুরো প্রক্রিয়াটাকে। পলাশী প্লান্ডার, ব্রুকস অ্যাডামস इसको कहे हैं। এবং বিখ্যাত অর্থনৈতিক ইতিহাসিক এবং পরবর্তীকালের বিশ্বভারতী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন অম্লান দত্ত, অধ্যাপক অম্লান দত্ত। এবং অম্লান দত্ত এই কথাটিকে বলেছেন ইকোনমিক ড্রেন বা অপহার। এবং এটা যে আমাদের দেশ অর্থনীতি যে সত্যি সত্যি চলে গিয়েছিল, এই কথাটা কিন্তু ইংরেজ অফিসাররা স্বীকারও করেছিল, মানবিলিয়ে। এবারে আমরা খুব ভালো করে শুনবে যে এবারে দেখব যে কি কি পদ্ধতিতে ভারতবর্ষে টাকা গিয়েছিল। আচ্ছা, দুটো ধারার কথা বলা হয়, দুই ভাবে আমাদের দেশ থেকে, বিশেষ করে বাংলা থেকে আমি বলবো, ভারতবর্ষের যে টাকা ইংল্যান্ডে চলে গেছিল দুটো ধারার মাধ্যমে, দো প্রসেসকে তহত। একটা ধারা যে বেসরকারি যে সমস্ত কোম্পানির কর্মচারীরা ছিলেন, ইংরেজ বণিকরা ছিলেন, তারা বাংলার টাকা লুট করে इंग्लैंडे নিয়ে গিয়েছিল। वन प्रोसेस जो अंग्रेज का, जो ईस्ट इंडिया कंपनी का जो भी जॉब करते थे, वो लोग हमारे देश से पैसा लूट के
बंगाल से पैसा लूट के लेके गए इंग्लैंड। एक प्रोसेस ये है। दूसरी धारा ये थे, कंपनी खुद, ईस्ट इंडिया कंपनी खुद हमारे देश का पैसा, चाहे वो ट्रेड करके वो, चाहे वो टैक्स कलेक्शन हो, इसके तहत हमारे पैसा इंग्लैंड लेके गए। কোম্পানি নিজে কর ব্যবস্থার জন্য নেওয়া হোক বা বাণিজ্যের জন্য নেওয়া হোক, এইভাবে আমাদের দেশে টাকা নিয়ে গেছিলেন। তাহলে আমরা দুটো জিনিস, দুটো ধারার মাধ্যমে আমাদের দেশে টাকা গিয়েছিল, এটা কিন্তু স্পষ্ট মনে রাখবে। একটা হচ্ছে কোম্পানি, বেসরকারি যে কোম্পানিগুলো, কোম্পানি কর্মচারীরা তারা নিয়ে গিয়েছিলেন, আর একটা কোম্পানি খুদ নিজে নিয়ে গেছিলেন, ইংল্যান্ডে টাকা নিয়ে গেছে। এই গেল ধারা। এরপরে আমরা এক এক করে দেখব কিভাবে, কি উপায়ে আমাদের দেশের টাকা ইংল্যান্ডে চলে যাচ্ছে, একটা একটা করে এবার দেখি। প্রথম বলা হচ্ছে যে ঘুষ বা উপঢৌকন, সরকারি কর্মচারীদের ঘুষ বা উপঢৌকনের মাধ্যমে আমাদের দেশের টাকা ইংল্যান্ডে চলে যাচ্ছে। কিভাবে না, 1757 সাল থেকে 1765 সাল পর্যন্ত আমরা জানি পলাশি যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভ হয়েছে, এবং এই দেওয়ানি লাভের ফলে কোম্পানির যে সমস্ত কর্মচারীরা, বিশেষ করে আমি বাংলার নামটা বিশেষ করে বলবো, তারা কি নিয়েছেন, উৎকোচ, উপঢৌকন, নজরানা, অন্যান্য নানান সূত্রে তারা টাকা রোজগার করেছেন, যার পরিমাণের কথা বলা হচ্ছে 50 কোটি টাকা। এবং আমাদের গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ, তিনি নিজে মির্জাফরের কাছ থেকে 27 লক্ষ টাকা ক্যাশ নিয়েছিলেন ঘুষ, এবং 30,000 পাউন্ডের একটা মানে জায়গির, জমির এলাকা তিনি নিয়েছিলেন। মীর কাসিমের কাছ থেকে তৎকালীন বাংলার গভর্নর ভ্যানসিটাট এবং কলকাতার কাউন্সিলের অন্যান্য সদস্যরা 32,78,000 টাকা ক্যাশ ঘুষ নিয়েছিলেন, উপঢৌকন আমরা যেটাকে বলছি। এবং মির্জাপুরের মৃত্যুর পর তার ছেলে নজমুদ্দৌলার কাছ থেকে কোম্পানির কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী 62,50,000 টাকা লাভ করেছিলেন। রেজা খাঁর নাম আমরা জানি, যাকে ট্যাক্স কালেকশনের অধিকার দেওয়া হয়েছিল দ্বৈত শাসনের সময়কালে, এবং এই নাজিম পদটা পাওয়ার জন্য রেজা খাঁর কাছ থেকে ব্রিটিশ উচ্চপদস্থ কোম্পানির কর্মচারীরা 4,76,000 টাকা তাকে ঘুষ দিতে হয়েছিল শুধু এই পদটা পাওয়ার জন্য। এবং এক কথায় আমরা বলতে পারি যে তখন ঢালাও টাকা আমাদের বাংলা থেকে इंग्लैंडे গিয়েছে। हम लोग इसको पता चल रहा है, क्लाइव खुद 32 लाख रुपए लिए, और उधर भंसीटार मीर कासिम से 32 लाख उधर लिए, 27 लाख क्लाइव लिए, 32 लाख भंसीटार ने लिए, और नजमुद्दौला से उन्होंने 62 लाख लिए। नाजिम जो पद के लिए, नायब नाजिम पद के लिए रेजा खां से इन लोगों ने 4,76,000 रुपए लिए। मतलब ये स्पष्ट हो रहा है कि ये लोग बेशरम होके हमारे देश से पैसा लूट के लेके जा रहे हैं। যার জন্য বিখ্যাত ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার একে বলেছেন প্রকাশ্য ও নির্লজ্জ লুণ্ঠনের যুগ। পলাশির যুদ্ধের এই যে পরে, অর্থাৎ এই যে 57 থেকে 65, 66, 67 পর্যন্ত এই যে টাকা লুট করে নিয়ে গেছিল, এটাকে তিনি বলছেন প্রকাশ্য নির্লজ্জ লুণ্ঠনের যুগ, এজ অফ ওপেন অ্যান্ড আনস্যামড প্লান্ডার। ইংল্যান্ডের আরেকজন ঐতিহাসিক, দুইজন ঐতিহাসিকের নাম পাওয়া যায়, তারা একটা সুন্দর উপমা দিয়েছেন, আমরা স্কুল লেভেলে পড়েছি, তোমাদেরও বলছি এটা। সেটা হচ্ছে টমসন অ্যান্ড গ্যারেট।
তারা একটা উপমা দিয়েছেন এই টাকা লুট করাটাকে। তারা বলছেন যে প্যাগোডা ট্রি, বাংলা ছিল তখনকার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে একটা প্যাগোডা ট্রি। প্যাগোডা ট্রি কি হয়, সবটায় পাতা যারা টাকা ছড়ায় আর কি, সিম্বলিক ট্রি। এবং বলা হচ্ছে বাংলা হচ্ছে একটা গাছের টাকা, যাকে নাড়ালেই টাকা পাওয়া যেত এবং সেই টাকা ইংল্যান্ডে নিয়ে যেতেন কোম্পানির কর্মচারীরা। শুধু বাংলা নয়, অন্যান্য অঞ্চল থেকেও নিয়ে যেত। এর একটা বলা বাহুল্য যে নির্লজ্জ লুট হয়েছিল, এটা কিন্তু মেন। 2 নাম্বার, প্রথমটা আমরা বুঝতে পারলাম কিভাবে টাকা গেছে। 2 নাম্বার হচ্ছে ব্যক্তিগত বাণিজ্য, पर्सनल बिजनेस। इसके तहत बहुत सारा पैसा हमारे देश से इंग्लैंड लेके गए। 1757 থেকে 1771 সাল পর্যন্ত কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগতভাবে বাণিজ্য চালাচ্ছিল এবং সেই বাণিজ্য থেকে তারা পার্সোনাল অনেক টাকা লুট করে আমাদের দেশে উৎকোচ, নজরানা এই সমস্ত কিছুর মাধ্যমে, ব্যক্তিগত বাণিজ্যের মাধ্যমে টাকা নিয়ে তারা নিয়ে যাচ্ছেন। কিছু জনের নাম আছে, ক্লাইভ, জনস্টন, লিসেস্টার্স, সিনিয়র, সাইকস। এরা হচ্ছেন যখন নিজেদের দেশে ফিরে গিয়েছিলেন, এরা ব্যক্তিগতভাবে বাণিজ্য করেছেন এবং এরা যখন ফিরে গেছেন তখন বলছে বাংলার যে নবাবগুলোর অবস্থা, যে টাকা পয়সা, ওরা ওখানে নাকি নবাবের সমান আসনে সম্মান পাচ্ছেন। একটা উদাহরণ বলে যে মুর্শিদাবাদের রেসিডেন্ট ছিলেন সাইকস, তিনি 2 বছর ছিলেন, 13 লাখ টাকা রোজগার করে নিয়ে গিয়েছিলেন। এবং একজনের নাম পাওয়া যায় বারওয়েল, বিখ্যাত অফিসার ছিলেন, 80 লাখ টাকা নিয়ে গিয়েছিলেন নিজের চাকরি জীবন থেকে। অর্থাৎ এক কথায় বলা যায় যে বাংলা নবাবের কাছে অত টাকা ছিল না এবং ওরা ইংল্যান্ডে যখন ফেরত গিয়েছিল তখন ওদেরকে নবাবের মতো সম্মান দেওয়া হচ্ছে এবং এদেরকে বলা হচ্ছে ইন্ডিয়ান নবাব, ভারতীয় নবাব। টাকা চলে গিয়েছিল। 3 নাম্বার, কর্মচারীদের বেআইনি চুক্তি এবং ঠিকাদারি, जो कॉन्ट्रैक्ट के थ्रू पैसे हमारे देश से इंग्लैंड पैसे लेके जा रहे थे इंग्रेज ईस्ट इंडिया कंपनी के ऑफिसर्स, इसके तहत भी बहुत सारा पैसा उधर चले गए। क्या था ये? वॉरेन हेस्टिंग्स के टाइम पर ये देखा गया था सबसे ज्यादा कि जो भी गवर्नमेंट कॉन्ट्रैक्ट हो रहा था उस वक्त, चाहे वो ब्रिज बनाने के लिए हो, चाहे वो जैसे नदी का बांध होता है ना, वो बांध बनने के लिए हो, या जो फोर्स का ड्रेस बनाने का टेंडर हो, या खाना, मतलब वो जो मीट का खाना तो भेजा जाता है फोर्स में, उसका टेंडर हो, अर्थात মাংস, ড্রেস এবং সেতু নির্মাণ, বাঁধ নির্মাণ, এই সমস্ত ক্ষেত্রে কারা কন্ট্রাক্ট পাচ্ছেন? ওয়ারেন হেস্টিংস এর ঘনিষ্ঠ লোকেরা। এবং কখনো কখনো দেখা গেছে ওয়ারেন হেস্টিংস নিজে পরোক্ষভাবে ওখানে নাম লেখাচ্ছেন টেন্ডারেতে এবং যে লাভটা হচ্ছে সেই সমস্ত টাকাটা তিনি ইংল্যান্ডে নিয়ে যাচ্ছেন এবং তাদের মতো অফিসাররা নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এক প্রকার বলা যাচ্ছে যে এর মাধ্যমে তারা কর্মচারীরা তো মাইনে পাচ্ছেনই, এক্সট্রা রোজগার করছেন এবং তারা আমাদের দেশে যে যেমন ধরো এমনিতেই তো ঢুকে পড়েছিল গ্রামে গঞ্জে, তাঁতিদের কাছ থেকে, গরিব চাষিদের কাছ থেকে বলপূর্বক নানান ধরনের কমিশন আদায় করে নিয়ে চলে যেত। 4 নাম্বার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট যারা বিজনেসম্যান ছিলেন, স্বাধীন বণিক, তারাও আমাদের দেশে বাণিজ্য করতে এসে এবং তারাও আমাদের দেশে চাষি, তাঁতি এবং এমনকি বণিকদের, আমাদের যে লোকাল বণিকরা ছিলেন তাদের উপর জুলুমবাজি করে টাকা পয়সা নিয়ে গিয়েছেন। কারণ তাদেরকে তো বারবার কম দামে, মানে তাদেরকে তো ভয় দেখানো হয়েছে যে কম দামে মাল আমাকে দাও, বাধ্য করো। আমাদের ক্লাস 8 একটা ছবি দেওয়া আছে বইটাতে, তোমরা নিশ্চয়ই পড়েছো নাকি জানি না, তোমরা হয়তো পড়বে না। এখনকার দিনে যারা পাস করে এসেছে, সেখানে একটা ইংরেজ অফিসার রয়েছেন, একটা বয়স্ক মহিলা মাল বিক্রি করছেন, এলাকার লোক দারোগা টাইপের নিয়ে গেছে এবং লোকাল একটা ফোর্সে কাজ করেন এমন লোককে নিয়ে গেছে
তাকে জোর করে ঝুড়িটা নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ছবি আঁকা আছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মাল দিতে চাইছে না, জোর করে ওদেরকে মাল নিয়ে চলে যাচ্ছেন এবং তারা চড়া দামে মানে ইউরোপের মার্কেটে থেকে বিক্রি করছে। এ তো গেল প্রসেস, কি প্রসেসে আমাদের দেশের মানে কি উপায়ে তারা টাকা পয়সাগুলোকে লুট করেছে। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে কি মাধ্যমে আমাদের টাকাগুলোকে পাঠালেন। এক তো উপায়, এই উপায়ে টাকাগুলো রোজগার করেছেন। आप देखेंगे कि किस मीडियम से ये लोग पैसे को डायरेक्ट भेज रहे थे इंग्लैंड, किस पॉलिसी के तहत। সেটা হচ্ছে ক্লাইভ এবং অন্যান্য সমস্ত যারা ইংরেজ কর্মচারীরা ছিলেন তারা বেশিরভাগ সময় নগদে টাকা পাঠিয়েছেন ইংল্যান্ডে। এবং সেটা কিভাবে, নগদটা কিভাবে ট্রান্সফার করে নিত এরা দেখো একবার। সেটা হচ্ছে যে এরা এখানে ভারতবর্ষের মার্কেটেতে দামি দামি পাথর কিনে নিত, সোনা হিরে এসব কিনে নিয়ে ইংল্যান্ডে পাচার করে দিত এবং ইংল্যান্ডে গিয়ে ওগুলোকে বিক্রি করে দিত। দিয়ে ওগুলো যে টাকা ক্যাশে রূপান্তরিত হয়ে যেত সেই টাকাটা আর ভারতবর্ষে ফিরত। वैसे तो हीरा जवाहरात जो भी पत्थर, मतलब बहुत सारे जो प्रीशियस पत्थर होता है वो खरीद के भारतीय मार्केट में खरीद लिए, वो इंग्लैंड में जाके बिक्री कर दे, उसका कैश बना लिए, बस चला गया पैसा। 2 নম্বর হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। এক অদ্ভুত সিস্টেম ছিল। বিল অফ এক্সচেঞ্জটা মানে কি না, আমাদের দেশে সেই সময়তে ফরাসি, ওলন্দাজ, এমনকি ডেনমার্ক, তাদের বলা হচ্ছে দিনেমার, এরা বাণিজ্য করতে আসতো এবং এরা ওই ইউরোপ থেকে যখন আসতো তখন ইংল্যান্ড হয়ে আসতো। তো এতদিন পর্যন্ত কি হয়েছে, তারা বাণিজ্য করতে আসতো, তারা ওদের থেকে টাকা পয়সা নিয়ে আসতো, কখনো কখনো সোনাও নিয়ে এসেছেন। যেমন আমাদের দেশের মার্কেটটা অত্যন্ত সুফল হয়েছে, আমরা টাকা পয়সা আমাদের দেশে ঢুকেছে। এখন থেকে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাদের কাছে টাকা পয়সা হয়ে গেছে, মালিক বা প্রাইভেট বণিক যারা কর্মচারী যাদের কাছে টাকা আছে, তারা বলছেন তোমাদেরকে টাকা আনতে হবে, पैसे लाने की जरूरत नहीं है, हम देंगे आपको पैसे, आप लोग हमारे पैसे से यहाँ का माल खरीदिए। जब आप लोग इंग्लैंड जाएंगे, उधर क्रॉस करके जब आप लोग जाएंगे, तब वहां पर हमारा जो ऑफिस होगा, वहां पर ऑफिस में आप लोग पैसा दे दीजिए। টাকা মিটিয়ে দিত। এভাবে বাংলা দুভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক তো আগেতে টাকা আসতো, সেটা বন্ধ হয়ে গেল, আর উপরন্তু আমাদের দেশের সম্পদগুলো আবার চলে গেল। এই আরেক ধরনের প্রসেস ছিল। এছাড়া কলকাতা এবং আমাদের যে মুম্বাই ছাড়া এশিয়ার বিভিন্ন প্রদেশে যে বাণিজ্যিক সেন্টারগুলো ছিল, সেখানেতে টাকা পাঠাচ্ছেন এই সমস্ত কর্মচারীরা বিজনেসের জন্য। নাম দেওয়া হচ্ছে জেড্ডা, বসরা, কায়রো ইত্যাদি মারফতও সেদেশে অর্থ প্রেরণের পলিসি অবলম্বন করা হয়েছিল। এছাড়া ছিল এজেন্সি হাউস। এজেন্সি হাউসগুলো কি হতো, এখান থেকে টাকা পাঠিয়ে দিল নিজেদের বাণিজ্যিক সংস্থা, এবং এই বাণিজ্যিক সংস্থাগুলো তারা ইচ্ছা করে গড়ে তুলেছিলেন ইংল্যান্ডে, এবং এই এজেন্সি হাউসগুলো বণিকদের টাকা স্বদেশে পাঠাবার জন্য, এখানে একটা এজেন্সি হাউস ধরো, ওখানে একটা ইংল্যান্ড এজেন্সি হাউস আছে, ওদের সাথে ওদের মাধ্যমে যোগাযোগ ছিল। বিজনেস যারা বাণিজ্য করতেন, তাহলে ওরা ওদের বাড়িতে বাড়িতে টাকা পৌঁছে দিত যারা এখানে চাকরি করছেন। यहाँ से एजेंसी हाउस की तरफ से, यहाँ पर एजेंसी हाउस का ऑफिस है, इंग्लैंड में भी एक ऑफिस है। मान लो जो प्राइवेट बिजनेसमैन है, वहां पर एजेंसी हाउस में पैसे जमा कर दिए, वो लोग वहां का जो ऑफिस है वहां पर पैसा पहुंचा दिए, वो एजेंसी हाउस के ऑफिस से घर घर में पैसा पहुंचा दिए, মানে এজেন্সি হাউসের মাধ্যমে টাকা চলে যায়। এবার হচ্ছে এতে গেল প্রাইভেট বণিকগুলো যেগুলো। এরপর আমরা কোম্পানি কেমন করে কোন প্রসেসে টাকা পাঠাচ্ছিল দেখ। তার সব থেকে বড় প্রসেস হচ্ছে ইনভেস্টমেন্ট। পলাশির যুদ্ধের পর ইংল্যান্ডের আমি কিছুক্ষণ আগেই তো বললাম যে এতদিন পর্যন্ত ইংল্যান্ডের কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথায় আমি যদি ধরি, তাহলে আমাদের দেশে মাল কেনার জন্য তারা টাকা আনছেন, সোনা আনছেন, এবং আমাদের দেশের মার্কেট অত্যন্ত সমৃদ্ধ হচ্ছে, এবং এখান থেকে মাল কিনে নিয়ে গিয়ে তারা ইউরোপের মার্কেটে বিক্রি করে লাভবান হচ্ছে। ভারতবর্ষ থেকে কম দামে কিনছেন, ওখানে গিয়ে লাভ করছে।
এটাকে বলা হতো ইনভেস্টমেন্ট। কিন্তু দেওয়ানি লাভের পর যে প্রসেসটা দেখা গিয়েছিল, আমাদের দেশে টাকা পয়সা আনা বন্ধ করে দিলেন তারা, যেহেতু প্রচুর পরিমাণে ঘুষ, নানান ধরনের, আমি যে প্রসেসগুলো বললাম, जो भी हम प्रोसेस अभी बोले, अभी पैसा लाना बंद कर दिए कंपनी, ईस्ट इंडिया कंपनी खुद पैसा लाना बंद कर दिए এবং আমাদের আনা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এই টাকাটা যখন মাল এখানেই কিনছে ওই টাকা দিয়ে, এরপর তারা ওই টাকা নিয়ে মানে বাণিজ্যে লগ্নি করে ওই লগ্নি করা টাকা তারা ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছেন। এটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্টের মাধ্যমে টাকা পাঠানো। 1,80,00,000 টাকা বিনিয়োগ। জেমস গ্র্যান্ট, বিখ্যাত ঐতিহাসিক এবং অফিসারও ছিলেন তিনি, তো জেমস গ্র্যান্ট বলছেন 1,80,00,000 টাকা বিনিয়োগের পরিমাণ ছিল। যে টাকাটা কমে গিয়েছিল, অর্থাৎ আর বিনিয়োগই হয়নি, আমরা লস করলাম ওই 1,80,00,000 টাকা, আর আসছে না বিনিয়োগ। এবং এমনও বলা হয়েছে আমাদের দেশের যে সবুজ চা, তারপরে এগুলো তারা আমাদের দেশ থেকে কিনছেন, দিয়ে চীনেতে বিক্রি করছেন, চীন থেকে টাকা পয়সাটাকে ক্যাশ করে তারা ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে। এবং এর পরিমাণ বলা হচ্ছে প্রায় 24 লক্ষ টাকা। 1760 সালে বার্ষিক প্রায় 24 লক্ষ টাকা আমাদের দেশে টাকা চীন দেশ, মানে এখানে মাল কিনে নিয়ে চীন দেশে পাঠাচ্ছে, চীন দেশ থেকে তারা টাকা ক্যাশ করে নিয়ে আবার ইংল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে। এমনকি বলা হয়েছে যে বাংলা থেকে আফিম রপ্তানি করতো চীনে। চীন দেশের লোকেরা ভীষণ আফিম খায়, ও তখনও খেতো, এখনো খায়। জানি না তোমাদের মনে মেঘলাই ম্যাডাম আফিম যুদ্ধ নিয়ে পড়াচ্ছেন, ওই আফিম, এই আফিম ওই আফিম, নানকিং বন্দর। তো এই আফিম বাংলা থেকে যেত এবং চীনে মার্কেটে বিক্রি করতো, ওই টাকাটা আমাদের দেশের ফেরত আসতো না, ওটা আবার মূলধনে ওখানে চলে যেত। 3 নাম্বার কোম্পানি কিভাবে করতো, যে কোম্পানিতে আমাদের দেশে শাসন কার্য চালানোর জন্য, বিজনেস করার জন্য তো তারা টাকা ইনভেস্ট করেছেন, তার জন্য তারা डिविडेंड के चलते वो लोग पैसे, और गवर्नमेंट प्रशासन चला रहा है तो इसका मतलब उसका भी पैसा बनता है एज ए टैक्स। हमारे देश से वो टैक्स कलेक्ट करके जो पैसा लेते हैं उसका ज्यादा एक परसेंटेज वो इंग्लैंड भेज रहे थे। এবং তার পরিমাণ ঐতিহাসিক যোগেশ চন্দ্র সিংহ তার একটা হিসেব দিয়েছেন যে পরিমাণে ব্রিটিশ শাসন আমাদের এখানে শাসন কার্য চালাচ্ছেন, এবং তারা নাকি রাজস্ব আদায় করে, এবং সেই টাকা কত পাঠিয়েছিলেন দেখো। 1766 থেকে 1780 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে বাংলা থেকে 1 কোটি পাউন্ড ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। আমরা তো 1 পাউন্ড মানে এখন তো মানে 80-84 টাকা হয়ে গেছে, তখন তো আরো বেশি ছিল, টাকার মূল্য তখন অনেক দাম ছিল। এত টাকা আমাদের দেশে কেবলমাত্র ট্যাক্সের নাম করে, রাজস্ব আদায়ের নাম করে সব ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছে। 4 নাম্বার, बॉम्बे माद्रास प्रेसिडेंसी जो प्रशासनिक खर्चा, तार खर्चाटाও नाकि बांग्ला থেকে যেত, बंगाल से लेके जा रहे थे वो लोग, बंगाल से जो टैक्स आ रहा था वो टैक्स उधर वो लोग इस्तेमाल करते थे। ভাবো আমাদের বাংলার টাকা মুম্বাই এবং মাদ্রাজে প্রশাসন চালানোর, ওদের মাইনে দেওয়ার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই খরচা করেছিল, বলে আমাদের টাকা চলে গেল। ডক্টর অমলেশ ত্রিপাঠী মন্তব্য করছেন যে প্রায় 25 থেকে 30 লাখ টাকা এই করে আমাদের বাংলার টাকা মাদ্রাজ আর বোম্বাই প্রশাসনের লোকেদের মাইনে এবং খরচাপাতি চালানোর জন্য চলে গেছে, বাংলার কোনো কাজে লাগে। 5 নাম্বার, সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে, নর্থ ইন্ডিয়াতে অনেক বড় বড় যুদ্ধ, বিশেষ করে মারাঠাদের সঙ্গে যুদ্ধ, শিখদের সঙ্গে যুদ্ধ, আমি তোমাদের বলেছি এইগুলো আগে ক্লাস হয়েছে। এই যুদ্ধগুলো পরিচালনা করার জন্য তো সৈন্যবাহিনী লাগছিল, খাবার লাগছিল, ড্রেস লাগছিল, তাদের মাইনে দিতে হচ্ছিল। এই সমস্ত খরচাটা নাকি বাংলার রাজস্ব থেকে ওগুলো নাকি মিটিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এছাড়া লাস্ট যেটা 6 নাম্বার, সেটা হচ্ছে যে ভারতবর্ষে প্রশাসনিক কাঠামো তো স্বাভাবিক ব্যাপার, প্রশাসন চালাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি,
কর্মচারীদের বেতন, এই যে বেতন দেওয়া হতো ईस्ट इंडिया कंपनी, আমি বেতনের কথাটা বলছি, এই যে सैलरी इन लोगों को दिया जा रहा था, इसका पूरा जो पैसा है ना वो इंग्लैंड में भेज रहे थे इन लोग, ये सब लोग इंग्लैंड में भेज रहे थे। तो इसका जो पूरा पैसा भारत में प्रशासन चलाएंगे, गवर्नमेंट चलाएंगे, और इसका पूरा हिसाब खर्चा जाएगा बांग्ला से। मतलब कंपनी भारतवर्ष से, ईस्ट इंडिया कंपनी भारतवर्ष से, स्पेशली बंगाल से किसी भी हालत में, किसी भी रूप में मौका नहीं छोड़ रहे थे। पैसा मिला, इंग्लैंड भेज दिया। এবারে জাস্ট নিগর্মনের একটা পরিমাণ জাস্ট তোমাদের সামনে তুলে ধরবো। ঐতিহাসিকরা বিভিন্নভাবে সমস্ত বইয়ে তোমরা এই ডাটা পাবে, তবু আমি যেহেতু তোমাদের বলছি তাই কিছু ডাটা আমি তোমাদের তুলে ধরবো। সমস্ত বই ভালো ভালো ডাটা রয়েছে, পাবে তোমরা, যে কি পরিমাণ টাকা গিয়েছিল তার একটা হিসেব, যদিও সেই সময়ের ইংরেজ অফিসাররা কেউ দেননি। বিভিন্ন ঐতিহাসিকেরা বিভিন্নভাবে বলেন। আমরা 2-3 জন ঐতিহাসিকের ডাটাটা দেখবো যে টোটাল কত টাকা আমাদের বাংলা থেকে, বাংলা তথা ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে গিয়েছিল। যোগেশ চন্দ্র সিংহ তিনি বলছেন 1757 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 38 কোটি 4 লক্ষ পাউন্ড টাকা চলে গিয়েছিল। এবং স্যার পি.জে. গ্রিফিথ বলে ভদ্রলোক, ইংল্যান্ডের ঐতিহাসিক, 1780 থেকে 1813 সালে 30 কোটি পাউন্ডের কথাবার্তা বলছে। আর পি.জে. মার্শাল, বিখ্যাত আমাদের आर्कियोलॉजिस्ट ছিলেন पीजे मार्शल, ये बोल रहे हैं कि हर साल 5 लाख पाउंड हर साल। मान लो ये 1780 से होके 1800 तक, मतलब 20 साल अगर हो पकड़ लिया हम लोग, तो 5 लाख पाउंड की तरह से 5 20 5 दूना 10, 1 करोड़ पाउंड रुपीस, 1 करोड़ पाउंड हमारे देश से लेके चले गए। हम लोगों को कुछ नहीं मिला। কিছু কিছু ইংরেজ অফিসারও ছিলেন, তারা অনেকটা আক্ষেপ করেছেন ভারতবর্ষ থেকে যে হারে টাকা পয়সা নিয়ে যাওয়া হয়েছে, আক্ষেপ করেছেন। তার মধ্যে একজনের কথা বলবো যিনি পরবর্তীকালে গভর্নর জেনারেল হয়েছিলেন, লর্ড অ্যালেনবরো। তিনি প্রথমে সরকারের একজন অফিসার ছিলেন, পরে তিনি গভর্নর জেনারেল হয়েছেন। তিনি বলছেন যে ভারতবর্ষকে কিছু সামরিক সরঞ্জাম ছাড়া এই যে টাকাটা গিয়েছিল ইংল্যান্ডে, সামরিক সরঞ্জাম বলতে সেনাবাহিনী যে অস্ত্র শস্ত্রগুলো লাগে, এটা ছাড়া ভারতবর্ষ এই টাকার বিনিময়ে কিচ্ছু পায়নি। যে টাকাটা গিয়েছিল ভারতবর্ষ তার বিনিময়ে কিচ্ছু পায়নি, শুধু চলেই গিয়েছিল। তো একটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ভারতবর্ষের টাকা যেভাবে চলে গিয়েছে, इन रिटर्न আমরা কিন্তু কিছু পাইনি, এটা পরিষ্কার। ये हम लोगों को क्लियर हो जाना है कि हम लोगों को बदले में उस लेवल में कुछ भी नहीं मिला। যার জন্য মাদ্রাজের রাজস্ব বোর্ডের সভা, মানে যিনি সচিব ছিলেন জন সুলিভান, অত্যন্ত দুঃখ করে বলেছেন। এবং তিনি সেই সময় যেভাবে টাকাটাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি বলছেন যে আমাদের দেশের শাসন ব্যবস্থাটা অনেকটা আনকোট, আমাদের দেশের শাসন ব্যবস্থাটা কিছুটা স্পঞ্জের তুলোর মতো। আমরা বাচ্চাবেলায় স্লেট মুছতাম স্পঞ্জের তুলো দিয়ে, ওই যে স্পঞ্জটা শুকনো করে দিলাম, দিয়ে জলের ভরানোর পর জলটা টেনে নিল, দিয়ে আবার আমরা স্লেট মুছে নিলাম। তো জন সুলিভান বলছেন, মাদ্রাজের রাজস্ব বোর্ডের তিনি সচিব ছিলেন, তিনি বলছেন যে আমাদের দেশের শাসন ব্যবস্থাটা অনেকটা স্পঞ্জের মতো। বলছে গঙ্গা তীরবর্তী দেশ থেকে এই স্পঞ্জ ধর্মী শাসন যা কিছু সম্পদ সব শুষে নেয়, আর টেমস নদীর তীরে গিয়ে ওই দেশে এনে সেটাকে নিংড়ে নেয়। কোর্ট শেষ। মানে যদি আমরা এটাকে সামাপ করি তাহলে সেটা বুঝতে পারবো যে ওই যে গঙ্গা তীরবর্তী যে দেশে স্পঞ্জটাকে নিয়ে আসা হতো, দিয়ে গঙ্গা তীরে এরকম চোবানো হতো, সেই স্পঞ্জটাকে তুলে নিয়ে গিয়ে ইংল্যান্ডের টেমস নদীর ধারেতে গিয়ে নিংড়ে দেওয়া হতো। অর্থাৎ যেভাবে টাকা পয়সাগুলো আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আর কি, তার সুন্দর বর্ণনা জন সুলিভান
মানে তিনি বর্ণনা দিয়েছেন। এ তো গেল তাহলে প্রসেস। এই যে সত্যি করে টাকা পয়সা নিয়ে আমাদের দেশের থেকে চলে গিয়েছিল, তার আমরা কিছু পেয়েছি কি পাইনি, এটা নিয়ে ঐতিহাসিক একটা বিতর্ক আছে। তোমাদেরকে এটাও লিখতে হবে পরীক্ষায়, এবং তোমাদের জানা উচিত, শুধু পরীক্ষা নয়, তোমাদের জানা উচিত যে সত্যি সত্যি করেই কি আমাদের টাকা পয়সা গিয়েছিল এবং আমরা রিটার্ন কিছু পাইনি। हम लोगों को कुछ भी नहीं मिला था, हमारे पैसे इतने चले गए, हम लोगों को कुछ भी नहीं मिला था, क्या ये सच था? ये क्वेश्चन मार्क है। তো এটা নিয়ে বিতর্ক যেটা আছে সেটা হচ্ছে ইংরেজ ঐতিহাসিকেরা বিতর্ক করেছেন যে ভারতবর্ষের জাতীয়তাবাদী ঐতিহাসিকেরা বা যারা বলছেন, রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নওরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, তিনজনের নাম তো সব থেকে আগে আসেন, যারা বলছেন যে আমাদের শিল্পকে নষ্ট করে দিয়েছেন, আমাদের টাকা পয়সা নিয়ে চলে গেছেন। ওদের বিরুদ্ধে বলছেন না, এরা যে কথাগুলো বলছে যে ভারতবর্ষ থেকে টাকা পয়সা লুট করে নিয়ে গেছে, এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। ইংরেজ একজন বিখ্যাত অফিসার ছিলেন স্যার, এবং পরবর্তীকালে তিনি ঐতিহাসিক, স্যার জন স্ট্র্যাচি। তিনি বলছেন যে ভারতবর্ষে এই টাকা কেন নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ভারতবর্ষে তো শান্তি শৃঙ্খলা প্রত্যাবর্তনের মূল্য হিসেবে, অর্থাৎ শান্তি শৃঙ্খলা স্থাপন ব্রিটিশ সরকার একটা ভালো প্রশাসন দিচ্ছিল, তাতে শান্তিতে মানুষ বসবাস করছিলেন, এবং তার বিনিময়ে ভারতবর্ষ থেকে এই টাকা গিয়েছিল। এছাড়া ইংল্যান্ডের ভারতবর্ষে প্রশাসন চালানোর জন্য ইংল্যান্ডে কম সুদে টাকা পাওয়া যেত, তার জন্য এই টাকাটা নিয়ে গিয়ে ইংল্যান্ড থেকে তারা মার্কেট থেকে ঋণ নিয়েছিল, সেই ঋণের টাকা ভারতবর্ষের প্রশাসনের জন্য খরচা করতো। স্যার जॉन स्ट्रैची ये बात बोल रहे हैं कि भारतीय जो प्रशासन चल रहा है, शांति मतलब बहुत ही शांति वाला एडमिनिस्ट्रेशन चल रहा है, इसके लिए पैसे लेके गए। और सबसे बड़ी बात, ये पैसे इंग्लैंड में लेके गए और इंग्लैंड के मार्केट से वो लोग पैसे उठाए, मतलब जो ऋण मिलता है बहुत ही कम पैसे में मिलता था इंग्लैंड में। ये जॉन स्ट्रैची का कहना है। इसके लिए और वो जो पैसा मिला वो पूरा भारतीय प्रशासन में इस्तेमाल किया गया। এবং এর উত্তরে বলা যায় যে সুদের হার যাই হোক না কেন, যদি এই টাকা না যেত আমাদের ভারতের জনগণেরই কোনো না কোনো কাজে লাগতো। हमारे भारतीय जनगण के कुछ ना कुछ कल्याण की काम में ही इस्तेमाल होता अगर ये इंग्लैंड में नहीं चला जाता, चाहे वो सूद की बात जो भी हो। 2 नंबर, স্যার ইংল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক স্যার থিওডোর মরিসন ইকোনমিক ট্রানজিশনস ইন ইন্ডিয়া গ্রন্থে তিনি মন্তব্য করছেন যে বাংলা থেকে যে পরিমাণ টাকা ইংল্যান্ডে গিয়েছিল তাতে করে বাংলার অর্থনীতি কোনো ক্ষতি হয়নি, কারণ বাংলায় আমদানি থেকে রপ্তানি নাকি বেশি হয়েছিল মালপত্রে। তার মধ্যে রেশম, তাঁত, চিনি ইত্যাদি শিল্পে নাকি আমাদের এখানে প্রসার ঘটেছিল, এবং জাহাজ শিল্পে জাহাজের মাল চলাচল বৃদ্ধি পেয়েছিল, এবং যার ফলে যেহেতু মানে রপ্তানি বেশি হচ্ছিল, আমদানির থেকে রপ্তানি বেশি হচ্ছিল, প্রচুর পরিমাণে যাচ্ছিল, এবং সেজন্য আমদানির চেয়ে রপ্তানি বেশির কারণে কর্মসংস্থান হয়েছিল, এবং যার জন্য তিনি थियोडोर मॉरिसन बोलছেন এটা ভারতবর্ষেরই কল্যাণ হয়েছিল। थियोडोर मॉरिसन का कहना है कि भारतवर्ष में मतलब जो एक्सपोर्ट से ज़्यादा एक्सपोर्ट ज़्यादा हो रहा था उस वक्त, शुगर, कॉटन और वो इन सब इंडस्ट्री में, चाहे वो जहाज निर्माण का जो शिल्प था हमारा, वो इन सब इंडस्ट्री में पैसा इन्वेस्ट किया गया था, भारतीय लोगों का कर्म संस्थान हुआ था। এর উত্তরে বলা যায় যে রপ্তানি বৃদ্ধি পেল, বাংলার শিল্পী, বাংলার তাঁতি, বাংলার ছোট ছোট শিল্পীদের কোনো উপকারে লাগেনি, কারণ ইংরেজ কর্মচারীরা আমাদের দেশে গ্রামে গ্রামে যে সমস্ত শিল্পীরা মাল তৈরি করতেন তারা সেই দাম দিয়ে তারা মাল কেনেনি, কখনো ভয় দেখাচ্ছেন, কখনো কখনো তারা কম মাল দাম দিচ্ছেন, দিয়ে তারা ওই মাল ইংল্যান্ডে নিয়ে চলে যাচ্ছেন, অত লাভ কোথায় হয়েছিল? এছাড়া অ্যাডভান্স যে দাদন ব্যবস্থাটা ছিল এবং এজেন্সি হাউসের মাধ্যমে, ওই টাকাটা তো আর কোনোদিন ফেরত আসেনি। থিওডোর মরিসনের যদি বক্তব্য ধরি তাহলে এই টাকাগুলো কোনোদিন ফেরত আসেনি ভারতবর্ষে, সব টাকা চলে গেছে।
যার জন্য ঐতিহাসিক পরবর্তী আর একজনের নাম পাওয়া যায় পিজে মার্শাল। তিনি বলছেন যে এর বিনিময়ে নাকি বাংলা বরং উপকৃত হয়েছিল। এই কথাটাও ধোপে টেকে না। বাংলায় কোথায় উপকার হয়েছিল? তারা বলছে যে বাংলাকে নানানভাবে তারা সেবা কার্য দিয়েছিল, এই জন্য নাকি ইংল্যান্ডের মানে টাকা গিয়েছিল, সেটা নাকি সঠিক। बहुत सारे सर्विस दिए थे इसलिए वो पैसे लेके गए, सर्विस के इन लीव ऑफ सर्विस ये पैसा लेके गए। কারণ বাংলাতে তো একটা সেনাদল রাখতে হতো, সেই সেনাকে, ভারতবর্ষের সেনাদল ছিল, সেটাকে রক্ষা করতে হতো। উনি উদাহরণ দিচ্ছেন পিজে মার্শাল। তিনি বলছেন যে মুঘলরা যদি থাকতো, তাহলে মুঘলরা তো ভারত দিল্লিতে থাকতো, তাহলে এই টাকাটা তো তাহলে তুলে নিয়ে গিয়ে মানে ওখানে কি, তাহলে তো মুঘলরাও ভারতবর্ষে বিশেষ করে মুর্শিদ কুলিকার সময়কালে টাকা নিয়ে গেছেন বাংলা থেকে। এবং এই জন্য এর এগেনস্টে যেটা কথা বলা যায়, এবং জেমস গ্র্যান্টও এই কথাটাই বলেছেন যে আমাদের কোনো লোকসান হয়নি। তার এগেনস্টে যে কথাটা বলা যায় যে ঠিক আছে, ইংল্যান্ডে প্রশাসন দিচ্ছেন, সুন্দর পুলিশ ব্যবস্থা, সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে, ঠিক কথা, কিন্তু সেই টাকাটা যে মুঘল বাদশারা নিয়ে যেতেন সেটা তো দিল্লিতে যেত, বাংলার টাকা। এবং মুঘলরা ভারতীয় ছিলেন, ভারতীয় বাদশাহ ছিলেন, তারা ভারতবর্ষ প্রশাসনের জন্য সেই টাকাটা খরচা করা হচ্ছিল। এখানে তো ইংল্যান্ডের লোকরা তো বাইরের লোক, পুরো টাকাই তো চলে গেল, আর তো ফেরতই এলো না। অর্থাৎ আদৌ এই যুক্তি কিন্তু কাজ করে না যে আমাদের কাজে লেগেছিল, বাংলার মানুষের কাজে লেগেছিল। এই যে তত্ত্বটা পিজে মার্শাল এবং জন স্টুয়ার্ট দিচ্ছেন, এই তত্ত্বটা ধোপে টেকে না। ये थ्योरी नहीं काम कर रहा है। मुगल्स लोग जो है वो भारतीय बादशाह थे, वो पैसे इंग्लैंड जा रहे थे। तो उस जमाने में अगर हम लोग मान लेते कि मुर्शिद कुली खान ने औरंगजेब को पैसा भेजा, वो पैसा दिल्ली गया, और दिल्ली का जो बादशाह है वो तो भारतवर्ष में ही खर्चा कर रहे हैं, लेकिन इंग्लैंड में तो खर्चा, ये ईस्ट इंडिया कंपनी तो पूरा तो इंग्लैंड लेके चले जा रहे हैं। वो पैसा कभी भी रिटर्न नहीं आया। इसका मतलब यही है जितना भी प्रपोजल दिया गया वो झूठ था। উপসংহারে আমরা কি বলতে পারি? উপসংহারে আমরা এটাই বলতে পারি যে ভারতবর্ষের টাকা সত্যি করে লুট হয়েছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত, এবং রমেশচন্দ্র দত্ত তো প্রশ্নটা বেশি তুলেছেন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, তার ওনার যে বিখ্যাত গ্রন্থ সেই সময়ের লেখা, এবং সেখানে তিনি প্রশ্ন তুলে দেখিয়ে দিয়েছেন যে নক্কারজনক দেশের সম্পদ, পৃথিবীতে এরকম কোন একটা দেশের সম্পদ অন্য একটা দেশের লোক নিজে বয়ে নিয়ে চলে গেছে, এই ধরনের নক্কারজনক ঘটনা উদাহরণ পৃথিবীতে নেই। তিনি বলছেন যদি এটা ইংল্যান্ড থেকে হতো, যদি ইংল্যান্ডের অর্থনীতি এভাবে কোনো দেশে নিয়ে চলে যেত, তাহলে ইংল্যান্ড কিছু বছরের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষের আকার ধারণ করতো, অর্থাৎ ऐसे सूखा पड़ जाता इंग्लैंड। তাই এটুকু বলতে পারি যে উপসংহারে যেভাবে আমাদের টাকা লুট হয়েছিল, সেই লুটের ফলে আমাদের দেশের অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং শিল্প ব্যবস্থা ভেঙে পড়ে, এবং আমাদের দেশকে একদম লুট করা হয়েছিল এবং আমাদের দেশের অর্থনীতি পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল এই অর্থনৈতিক নিগর্মন প্রক্রিয়ার মাধ্যমে। এক প্রকারে বলতে পারা যায় যে ভারতবর্ষকে পঙ্গু করে দেওয়া হয়েছে। भारतीय जो अर्थनीति है उसका जो कमर था वो पूरी तरह से तोड़ दिया गया था, और इसके चलते भारतीय जो अर्थनीति, वो इंडस्ट्री, सब कुछ बर्बाद हो गया इस दौर। ओके, তো তোমাদেরকে একটা 10 মার্কের নোট করতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা যে কোনো বইতে পাবে এই তথ্য, স্কুল লেভেলে নিশ্চয়ই পড়েছো, আমি আর একবার তোমাদেরকে ঝালিয়ে দিই। জানি না কতটা বুঝতে পেরেছো, তবে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা খাতায় নোট করে লিখে রাখবে, আমাকে জানিও অবশ্যই। থ্যাংক ইউ, পরে ক্লাস আবার দেখা হবে।